সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমি ডক্টর আফরিন সুলতানার সাথে থাকবো আপনাদের, এবং আমাদের সাথে আজকের পর্বে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যারা আছেন তাদের পরিচয়টা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম আশিকুর রহমান ভূঁইয়া, যিনি ইএনটি অনকোলজি অ্যান্ড হেড নেক সার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটিতে আছেন ঢাকাতে, এবং আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া, সহযোগী অধ্যাপক হিসেবে আছেন মেডিসিন ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকাতে। জি, আপনাদের দুজনকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আর দর্শক, আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, সেটা আমাদেরকে জানাতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। সো যেহেতু আজকে আমাদের সাথে মেডিসিন বিশেষজ্ঞ আছেন, আমরা প্রথমে একটু সমসাময়িক বিষয়টা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে ডেঙ্গুর বিষয়টা নিয়ে। সো বিশেষজ্ঞ হিসেবে আসলে বাংলাদেশে এখন ডেঙ্গু পরিস্থিতিটা কেমন দেখছেন, বা এটার জন্য সতর্কতার বিষয়টা আমরা আসলে সবসময় একটু মানুষজনকে জানাতে চাই বা সচেতন করতে চাই, সেই বিষয়ে আপনার কি বলার আছে সেটা একটু জানতে চাই। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা, বাংলা ভিশনকে শুভেচ্ছা, এবং আমাদের সাথে যেসব দর্শক আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। ডেঙ্গুর সিজন ছিল আগে একটা সময়, যখন ডেঙ্গু প্রথম দিকে আসলো তখন সিজনটা ছিল বর্ষাকাল। এখন এইবার ডেঙ্গুটা দেখা গেছে একটু লেট অনসেট আসছে। তার বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে লাস্টের দিকে এবার বৃষ্টিগুলির যেটা হয়েছে লাস্টের দিকে, এবং আমাদের যে রাস্তাঘাট এবং বাড়িতে যে ধুলাবালি, যে পানি জমাগুলি, সেগুলি এবার কিন্তু ইউজুয়ালি যেটা আমাদের জুন, জুলাই, আগস্ট এই পর্যন্ত থাকে, বা বড় জোর সেপ্টেম্বর, কিন্তু এবার বৃষ্টিটা ওই সময় কম হওয়াতে মেনলি সেপ্টেম্বর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। জুলাইয়ের শেষের, আগস্টের শেষের দিকে সেপ্টেম্বর থেকে বৃষ্টি শুরু হতে আমাদের ডেঙ্গুটা দেরিতে আসছে, এবং স্টিল একই রকমে আসছে যেগুলি প্রথম দিকে আসতো। এখন প্রতিদিনই প্রায় 500-র মতো অ্যাভারেজে অনেক বেশি আসতেছে। আর তার মধ্যে গত এই মাসের 23 তারিখ মারা গেছে 122 জনের মতো, একটা অ্যাভারেজ, যেটা আমরা ডিজি হেলথ থেকে আমরা যে তথ্যগুলি পাই। এইটা হলো জাস্ট খালি কিছু ডকুমেন্ট, আমরা তো অনেক ডকুমেন্ট করতে পারি না, আমাদের ডাটা কালেকশন আসলে তো ভালো না। তো এছাড়াও অনেক ডেঙ্গু পেশেন্ট যেগুলি আসলে কোনো লিস্টই আসে না, যেটা আউটডোর পেশেন্ট হিসেবে নিজেরা বাসায় চিকিৎসা করে, খুব কম না ডেঙ্গু হিসেবে যদি আমরা চিন্তা করি। যেটুক ডকুমেন্ট আছে সেটা অনেক, কিন্তু বিহাইন্ড দ্য সিন কিন্তু আরো বেশি, অনেক বেশি ডেঙ্গু। তো ডেঙ্গু যেটা হয় সেটা আসলে সবাই যে খারাপ হবে তা না, কিন্তু ডেঙ্গু মানুষের মধ্যে একটা আপনার আছে, মিথ আছে যে ডেঙ্গু হলে জ্বর হবে, শরীর ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে। কিন্তু এইবার ডেঙ্গুতে অনেক সময় কোনো জ্বর ছাড়াও ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে। ডেঙ্গু আমাদের যে টেস্টগুলি করি, যেমন NS1 বা IgG, IgM, এই জিনিসগুলি পজিটিভ পাওয়া যাচ্ছে। ইভেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ডেঙ্গু নেগেটিভ, তারপরেও ডেঙ্গু হচ্ছে। আমাদের যে একটা মনিটর করি প্ল্যাটলেট কাউন্ট, এটাও গ্রাজুয়ালি কমতেছে, কিন্তু আমরা যখন সেরোলজিক্যাল টেস্ট বা যে টেস্টগুলি আছে এগুলি যখন করি, এগুলি আসলে পজিটিভ পাওয়া যায় না, সেগুলি নেগেটিভে পাওয়া যাচ্ছে। তো সেসব ক্ষেত্রে অনেক হলো যে মানুষ যখন জ্বর আসবে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। নিজেরা চিন্তা করে যে কিছু রেমেডি আছে, লাইক পাপায়া বা এরকম কিছু রেমেডি বাজারে আছে, ওরা এগুলি খাওয়া শুরু করে প্রথম দিন থেকে শুরু করে, যেটার আসলে কোনো ভ্যালু নাই, সায়েন্টিফিক কোনো প্রুফ নাই। তো এই হলো ডেঙ্গুর বর্তমান সিচুয়েশন। এবং যেহেতু এখন নাম্বারটা বেশি, জ্বর হলে যাতে সবার একটু ডাক্তারের শরণাপন্ন হয়ে টেস্টটা করে জেনে নেন যে ডেঙ্গু আছে কি। জি, অনেক ধন্যবাদ। ডক্টর আশিকুর রহমান ভূঁইয়া, আপনার কাছে একটু এই বিষয়টা জানতে চাই, যেহেতু জ্বরের কথাটা এসছে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি খুব রেলেভেন্ট একটা সমস্যা আমরা সবসময় দেখতে পাই। সো ইএনটি স্পেশালিস্ট হিসেবে আপনি এটার সাথে রেলেভেন্ট আর কিছু বলতে চান কিনা ডেঙ্গু রোগীদের জন্য, বা আপনাদের এরকম কোনো সিমটম নিয়ে রোগীরা আসছে কিনা? ধন্যবাদ ডক্টর আফরিন, এবং আমি বাংলা ভিশনের সমস্ত কলা কৌশলী এবং যারা আমার দর্শক যারা শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আসলে হয় কি, এই যে সিজন চেঞ্জ হচ্ছে, এই যে ধরুন একটা সিজন আগে ছিল একটা গরম ছিল, এখন ঠান্ডা আসছে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনে আপনি খেয়াল করবেন যে নাক কান গলার যে কমন যে সমস্যাগুলো, এর মধ্যে ধরুন গলা ব্যথা, তারপরে ধরুন আপনার কান ব্যথা, নাক দিয়ে সর্দি হওয়া, অ্যালার্জি বেড়ে যাওয়া, এগুলির এটা মানে প্রাদুর্ভাব দেখা যায়। এবং আমাদের চেম্বারে বলুন, এবং আমাদের সরকারি যে আমাদের যে অফিস, যে হাসপাতাল, আউটডোরে প্রচুর রোগী আসে এখন গলা ব্যথা নিয়ে, কান ব্যথা নিয়ে, এইসব নিয়ে আসে। এর কারণটা হচ্ছে যে এই
ঠান্ডার কারণে, হঠাৎ করে গরম থেকে ঠান্ডা পড়ার কারণে এটা বডি এই যে ইমিউন সিস্টেম এটার সাথে আপনার এই অ্যাডজাস্ট করতে সমস্যা হয়। আর 2 নম্বর হচ্ছে যে আপনি দেখবেন যখন বর্ষাকাল ছিল একটু বৃষ্টি ছিল, ধুলাবালি চলে যেত। এখন কিন্তু দেখবেন আপনি প্রচুর বাইরের ধুলা, প্রচুর ধুলা। আমাদের বিশেষ করে ঢাকা শহরে বলুন, সারা দেশেই রাস্তাঘাট আপনার একটু শুকিয়ে যাচ্ছে এবং বৃষ্টি নেয় ধুলা, এই ধুলাগুলো সব নাক দিয়ে যাচ্ছে, মুখ দিয়ে যাচ্ছে, আমরা ইনহেল করছি। যার কারণে আমাদের, আপনি জানেন যে নাকে প্রচুর আপনার ভাইরাস থাকে, যে রাইনো ভাইরাস বলুন, সিনসাইটিয়াল ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, আর ইভেন আমাদের লাস্ট কয়েক বছর কিন্তু করোনা ভাইরাসও কিন্তু এখন আছে, বাট ওরকম প্রাদুর্ভাব নাই। এগুলোর কারণে আমাদের এই বিশেষ করে বাচ্চারা, শিশু যারা এবং যারা আপনার ওল্ড এজে আছেন তাদের ইমিউনিটিটা কম থাকে, তারা বেশি এই প্রবলেমে ভোগে, বিশেষ করে আপনার ঠান্ডা, নাকে সর্দি এবং কান ব্যথা এগুলো ভোগে। জি, যেহেতু উপসর্গের কথাগুলো এসে, একটু কমন কি কি রোগগুলো আসলে আপনি ইএনটি স্পেশালিস্ট হিসেবে রোগীদের মধ্যে দেখতে পান? ধরুন আমাদের বাচ্চাদের যেটা হয় যে কান ব্যথা হয়, তো কান ব্যথার মূল কারণটা হয় প্রথমে ঠান্ডা লাগে, তারপরে আপনি জানেন যে কানে নাকে থেকে একটা টিউব আপনার কানে যায়, বাতাস যায় মধ্যকর্ণে, ওই টিউবটা ব্লক হয়ে যায়। তো এই ব্লক হলে হয় তখন কান ব্যথা হয়, প্রথমে ঠান্ডা লাগে তারপর কান ব্যথা হয়। এবং এই কান ব্যথাটা একটা সময় গিয়ে আমরা তখন কানের মধ্যে জল জমে, পানি জমে, ওটাকে বলে ওএমই বলি, এএসএম বলি, তারপরে ওএমইর মধ্যে চলে যায়। তারপরে ধরুন আপনার অনেকের গলা ব্যথা হয়, হ্যাঁ ইয়ার ইনফেকশন যেটা বলে, ইয়ার ইনফেকশন, তারপর টনসিলাইটিস যেটা আমরা বলি কমনলি ফ্যারেঞ্জাইটিস, এবং মাথা ব্যথা হয়, অনেকের নাক দিয়ে সর্দি হয়, ঠান্ডা হয়, এগুলোকে বলে সাইনোসাইটিস। এবং হয় কারো কারো যাদের অ্যালার্জি থাকে তাদের প্রচুর হাঁচি হয়, স্নেজিং হয় ধরুন, তারপরে রানি নোজ হয়, হ্যাঁ, এবং মাথা ব্যথা হয়। মানে এগুলো হচ্ছে প্রদাহজনিত বা ইনফেকশন জনিত কারণ যেগুলো। এগুলো ছাড়া আর কি কি রোগগুলো আপনাদের কাছে রোগীরা প্রেজেন্ট করে থাকে ইএনটি রোগী হিসেবে যারা আসেন? সিজন চেঞ্জের মানে রোগগুলো। এছাড়া আমাদের তো প্রচুর রোগী আমাদের আছে, যেমন ধরুন আমাদের দেশে কিন্তু এখন আপনার থাইরয়েডের যে টিউমার বা আমরা যে গলগণ্ড বলি, এই যে আপনার নডুলার গয়টার বলি, এটা তো প্রচুর আছে বাংলাদেশে। তারপরে ধরুন আমাদের এই যে কান দিয়ে আপনার পুঁজ পড়ে, যেটা এয়ার ইনফেকশন যেটা বলি, ধরুন আমাদের এয়ার ইনফেকশন 2 ধরনের আছে, একটা হচ্ছে টিউবোটেম্পেনিক যে সেফ ভ্যারাইটি বলি, আর একটা হচ্ছে আপনার এটাকে বলে এটিক ডিজিজ বা স্কোয়ামাস ডিজিজ। এগুলোতে আপনার কানের হাড়গুলো ক্ষয় হয়ে যায় এবং হাড়গুলো খেয়ে ফেলে, যার কারণে কানে দুর্গন্ধ হয়, হেয়ারিং লস হয়ে যায়। আর কতগুলো হয় যেমন ধরুন কানে ওয়াক্স হয়, অনেক প্রচুর কমন ওয়াক্স, কানে প্রচুর আপনার ওয়াক্স জমে, কানে কম শোনে। আরেকটা হয় ধরুন আপনার এই যে আমাদের অনেক, এই যে আমরা অনেক শুনি নাকে পলিপ হচ্ছে বা নাকে নেজাল পলিপ মাংস আছে, বেড়ে নেজাল গেছে, পলিপোসিস আছে, তারপরে কার্সিনোমা টাং, মাউথ আলসার, এবং সবচেয়ে বড় যে আমাদের দেশে যেটা হয় যে স্মোকিং এবং আপনার ইয়ের কারণে, এই কিছু ভাইরাসের কারণে আমাদের, বা ইমিউনিটির কারণে অথবা জেনেটিক কোনো কারণে হোক, আমাদের দেশে কিন্তু আপনার এই লেরিংসের অনেক রোগী পাই আমরা। যেমন ধরুন আমি তো বেশি করে কাজ করি আপনার ইয়ে নিয়ে, এই হেড নেক ক্যান্সার নিয়ে। তো ক্যান্সার নিয়ে কাজ করলে আমরা শরৎথলির যে ক্যান্সার প্রচুর আমাদের কাছে আসে, বিশেষ করে টারশিয়ারি হাসপাতাল হিসেবে, যেমন লেরিঞ্জিয়াল ক্যান্সার, ফেরেঞ্জিয়াল ক্যান্সার, এই টাং ক্যান্সার, জিহ্বার ক্যান্সার যেগুলো, তারপর আপনার সাইনোনাজাল ম্যালিগন্যান্সি, এগুলো প্রচুর, থাইরয়েড ম্যালিগন্যান্সি, থাইরয়েডও কিন্তু প্রচুর ক্যান্সার হয়। তারপরে আপনার ধরুন এই যে প্যারোটাইড ক্যান্সার, এগুলো আমাদের দেশে কমন। জি জি, অবশ্যই আমরা টারশিয়ারিতে কাজ করি, তো সেন্ট্রালে মানে হ্যাঁ সেন্টারে কাজ করি, যার কারণে আমাদের কাছে প্রচুর এই রোগগুলো আমাদের কাছে আসে। জি অবশ্যই। আর একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, স্পেশালি যেগুলো কমন রোগগুলো আছে সেগুলো নিয়ে। তার আগে ডক্টর ইলিয়াস ভুঁইয়া, আপনার কাছে যেহেতু সিজনাল রোগগুলো নিয়ে আমরা কথা বলছি, উইন্টার সিজন চলে আসছে অলমোস্ট, তো এই আবহাওয়ার পরিবর্তন বা তারতম্যের সাথে সবসময় কিছু কিছু রোগের প্রকোপ আমরা দেখি যে বেড়ে যায়, স্পেশালি এক্সট্রিমস অফ এজ যদি আমরা চিন্তা করি, বাচ্চাদের বা একটু বয়স্ক যারা আছে। তো একজন মেডিসিন স্পেশালিস্ট হিসেবে এই সিজনাল চেঞ্জেসগুলো আসলে মানুষের লাইফটাকে কিভাবে এফেক্ট করছে বা কোন রোগগুলোর প্রকোপ এই সময়টাতে বেড়ে যায় সেটা একটু জানতে চাই। ধন্যবাদ, গুড কোয়েশ্চেন। এবং এটা একটা মানুষের যে খুব আতঙ্কে কাজ করে, যে সিজন চেঞ্জ হচ্ছে, শীতকাল আসতেছে, আমার এটা হবে ওইটা হবে, মানুষের অনেক চিন্তা করে। তার মধ্যে যেমন আমাদের ইএনটি স্যার যেটা বললেন যে সেটা কমন কোল্ড, রানিং নোজ, এগুলিতে আসি। তার সাথে যেটা যারা ওই অ্যাজমাতে সাফারিং করে, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি আমরা বলি, যে অ্যাজমার মতোই আরেকটা রোগ যারা স্মোক করলে হয়, এই ডিজিজগুলি খুব বেশি এফেক্টেড হয়। কারণ এরা সাধারণত অ্যাগ্রাভেট করে গরমকালে, তারা কন্ট্রোল থাকলেও শীতকালে যখন বাতাসে অনেক পোলেন, ডাস্ট এগুলি থাকে, এগুলির এক্সপোজ হয়ে তারা অনেক বেশি
প্রবলেমে পড়ে। আগে হয়তো তার কন্ট্রোল ছিল, ওষুধ খাইতো, হয়তো ট্যাবলেট 2টা ট্যাবলেট খাইতো, অথবা কেউ একটা ইনহেলার নিত, তো ভালো থাকতো। এখন এক্সাজারবেশন যেটাকে আমরা বলি আর কি, তখন তারা যখন নাকি এই ধরনের পোলেন ডাস্টে এক্সপোজ হয়, সেইগুলি সিমটোমেটিক, যেমন শ্বাসকষ্ট, কাশি, ঘুমাইতে পারে না, দিনে ভালো থাকে অনেকে, রাতে দেখা গেছে প্রচুর কাশি হয়, ঘুমাইতে পারে না, এই জিনিসগুলি খুব বেশি বেড়ে যায়। তো সাথে সাথে কমন কোল্ড, রানিং নোজ তো আছেই, সাথে নিউমোনিয়া, বিশেষ করে ওল্ড এজে এসব ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন ডেভেলপ করে। সেকেন্ডারি ইনফেকশন মানে হলো যে একটা তো আছে, আরেকটা ভাইরাল প্লাস ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন হয়। ইনফেকশন হয়েও আপনার এই ধরনের রোগগুলি, বিশেষ করে অ্যাজমা, সিওপিডি বা ব্রঙ্কিয়াইটিস, কিছু টার্ম আছে যে লাঙ্গের পার্মানেন্ট ক্ষত যেগুলিতে হয়, সেই জিনিসগুলি হয়তো গরমকালে ভালো থাকে, কিন্তু শীতকালে সেই জিনিসগুলি এক্সাজারেশন হয়, এক্সাজারেশন হয়ে আমাদের কাছে আসে মেনলি। এছাড়া শীতকালে আমাদের যেটা হয় যে ব্যাক পেন বেশি বেড়ে যায়। যারা ব্যাক পেনে থাকে তাদের, আমাদের মাসেল, যারা মেকানিক্যাল ব্যাক পেন, সাধারণত রোগ ছাড়াও ম্যাক্সিমাম মানুষই ব্যাক পেনের, যারা রোগ ছাড়া কিছু ব্যাক পেন আছে যেটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলি, তো ওই জিনিসগুলি মাসেল স্পাজম করে শীতকালে সেই জিনিসগুলি খুব দেখা দেয় যে ওষুধ দিলে কাজ করতে চায়। যেহেতু আপনি অ্যাজমার কথা বলেছেন, এরকম কিন্তু অনেক রোগী আছে যেগুলো আপনি বলেন যে শীতকালে হয়তো বেড়ে যাচ্ছে বা এই সমস্যাগুলো বাড়ছে, স্পেশালি যাদের অ্যালার্জির প্রবলেম আছে। তো যারা এরকম আসলে আগে থেকে অ্যালার্জির প্রবলেমে ভুগছেন বা যারা অ্যাজমাটিক রোগী অলরেডি আছেন, তাদের এই সময়টায় সুরক্ষার জন্য কি করতে পারেন বা কিভাবে এই এক্সাজারবেশনগুলোকে প্রিভেন্ট করতে পারেন? আসলে প্রিভেনশন যদি করতে পারতো তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমাদের এত বেশি পোলেন ডাস্ট, আমাদের বাতাস তো আর আটকায় রাখতে পারবো না, এগুলিতে মুভমেন্ট থাকবেই। তো সবচেয়ে চেষ্টা করবে যেটা, যে ঘরে থাকা, যে যেখানে থাকুক, ঘরে মানে আমি বুঝেছি কেউ অফিসে থাকলে অফিসেই থাকা, এবং ওয়েল ভেন্টিলেটেড একটা অফিস প্লাস বাসা ভেন্টিলেশন, যাতে ক্রস ভেন্টিলেশন হয়, এটা একটা মাস্ক ব্যবহার করবে। তারপর ওষুধগুলি, যে ওষুধগুলি আমরা প্রিভেন্টার হিসাবে, অ্যাজমার ম্যানেজমেন্টে প্রিভেন্টার কিছু ওষুধ আছে যে অ্যাজমাটাকে অ্যাটাক হইতে দিবেন, সেই ওষুধগুলি ঠিক মতো রেগুলার খেতে হবে। এবং দরকার হলে আমাদের কিছু ভ্যাকসিন আছে যেগুলি ইনফ্লুয়েঞ্জা টাইপ ভ্যাকসিন বা নিউমোনিয়ার ভ্যাকসিন ওল্ড এজের জন্য, এইগুলি একটা বা দুইটা ইয়ারলি, কিছু আছে ইয়ারলি, কিছু আছে লাইফে একটা দিলে, কমন ইনফেকশন যেগুলি হয় সেগুলি থেকে প্রিভেনশনে থাকতে পারে। আর অ্যাজমার যে ইনহেলার টেকনিক, বা কেউ ইনহেলার নেয়, কেউ রোটাহেলার, এক একজন এক এক রকমের ক্যাপসুল নেয়, এই জিনিসগুলি ঠিক মতো নিতে হবে। ওষুধগুলি তো খেতেই হবে, প্লাস কোনো সমস্যা বা কোনো সিমটমস, বিশেষ করে নাইট সিমটম দেখা দিলে ডাক্তারের সাথে একটু, তার যাকেই দেখায়, যে ফিজিশিয়ান বা রেসপিরেটরি মেডিসিন যাকেই দেখাচ্ছে তার সাথে একটু যোগাযোগ করলে ভালো হয়। এছাড়া যেখানে বেশি শীত সেই জায়গাগুলি, সেই সময় একটু ওয়ার্ম জামা কাপড় পরে থাকা, যদি হিটারের সমস্যা থাকে, স্মোক কেউ করে থাকলে স্মোকটা অ্যাভয়েড করা, এই জিনিসগুলো যদি করতে পারে তাহলে অ্যাটাকটা কমে যায়। তারপরে আসলে এত ধুলাবালি হয় যে পারে না, ম্যাক্সিমাম পেশেন্টেরই মানে 80 to 90% যারা অ্যাজমা বা সিওপিডি বা এই ধরনের রোগে, বা অ্যালার্জি যেটাকে বলছেন, তো এই ধরনের রোগে এই শীতকাল আসলেই এটাকে অ্যাটাক হচ্ছে। প্রিভেনশন খুব বেশি নাই, কিন্তু চেষ্টা করলে হয়তো কিছু পার্সেন্টেজ, যদিও এগুলোর কোনো ডাটা নাই যে প্রিভেন্টিভ মেজার নিয়ে আমি কতটুকু প্রিভেনশন করতে পারছি আর কি, বাট কিছুটা হয়তো একটু আরামে থাকার সুযোগ আর একটু ভালো থাকার সুযোগ থাকবে। জি, অনেক ধন্যবাদ। ডক্টর আশিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যেটা আপনি বলছিলেন যে ইনফেকশনটা বা প্রদাহজনিত পরিবর্তন, ইএনটি স্পেশালিস্ট হিসেবে কিন্তু আপনারা নাক, কান, গলা সব ধরনের রোগীই দেখছেন, এবং যতগুলো রোগের কথা বললেন দেখলাম ইনফেকশনের পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছি। সো আমরা যদি একটু আলাদা আলাদা করে ইনফেকশনগুলোর ট্রিটমেন্টের ব্যবস্থা, বা যেটা সবাইকে আমরা একটু বলতে চাই যে প্রিভেনশনের জন্য কিছু করা যায় কিনা, স্পেসিফিক্যালি ইএনটির সবগুলো সেক্টরে। না, আপনি যদি বলেন প্রিভেনশনের কথা, তাহলে আপনাকে ইন্ডিভিজুয়ালি বলতে হবে যে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি। যেমন ধরুন এই কমন কোল্ড যেগুলো, যেমন এগুলো হয়, আপনাকে জানতে হবে যে প্রিভেনশন করতে গেলে জানতে হবে কেন হয়। তো আমি বললাম যে, প্রথমেই বললাম যে এগুলো হয় ধরুন আয়দার আপনার এই ধুলাবালি বলুন বা অ্যালার্জিজনিত, আর 2 নম্বর হচ্ছে কিছু ভাইরাস। তো আমাদের কিন্তু এখনই বাংলাদেশও অ্যাভেলেবেল যে বাচ্চাদের জন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগেনস্টে টিকা আছে, বা বিভিন্ন ভাইরাসের এগেনস্টে টিকা দেওয়া যায়। যদি আমরা টিকা দিই তাহলে অনেক বাচ্চারাই কিন্তু, বা অনেক মানুষই কিন্তু ঠান্ডা থেকে বেঁচে থাকবে, এই ভাইরাল ইনফেকশন থেকে বেঁচে থাকবে। 2 নম্বর হচ্ছে অ্যালার্জি যদি কথা বলুন, এই ডক্টর বললো, আমাদের ইলিয়াস সাহেব বললো যে অ্যালার্জি মানে কি? অ্যালার্জি হচ্ছে আপনি কোনো প্রোডাক্টে বা কোনো পার্টিকুলার কিছুতে আপনি সেন্সিটিভ।
তাইলে বিশেষ করে যারা অ্যাজমাতে ভোগে, যারা অ্যালার্জিক রাইনাইটিসে ভোগে, যারা কমন কোল্ডে অ্যাটাক হয়, তাদের হয় কি ধুলাবালি বা কোনো পোলেন যদি যায়, ডাস্ট যদি নাকে যায়, তাহলে এটাই তাকে রিয়াকশন করে অ্যালার্জিটা করে। তাহলে প্রিভেনশনের মূল কথাই হচ্ছে যেন এই ডাস্টগুলো যেন আপনার কাছে না যায়। তাহলে আপনি কি করবেন, আইদার আপনি ডাস্ট থেকে দূরে থাকবেন, অথবা যদি আপনাকে ডাস্ট এরিয়া যেতেই হয় তাহলে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে, নাম্বার 1। আর 3 নাম্বার হচ্ছে যদি এমন হয় যে আপনার কোল্ড অ্যালার্জি আছে, অনেকে কিন্তু কোল্ডে হয়, তাহলে এই পরিবর্তন যখন কোল্ড হবে আপনাকে কোল্ড থেকে অ্যালার্জি মানে অ্যাভয়েড করতে হবে। যেমন ধরুন এই যে শিশু, এই এখন শীতকালে বাচ্চারা যদি আপনি মানে গোসলের কথা বলেন, তাহলে ওরা একটু হালকা কুসুম গরম জল দিয়ে গোসল করতে পারে, একটু কুসুম গরম জল খেতে পারে, অথবা ঠান্ডা অ্যাভয়েড করতে পারে। রাতের বেলা ধরুন আপনার যে স্যার যেমন বললো যে কম্বল রাখবে যদি প্রচণ্ড শীত থাকে, তার মানে অ্যাভয়েড, অর্থাৎ আপনার এই ঠান্ডা ধুলাবালি এগুলোকে অ্যাভয়েড করবেন। আর যেগুলো ভাইরাস ওগুলোর থেকে আপনি হয়তো যেগুলোর টিকা অ্যাভেলেবেল আছে ওই টিকাগুলো বাচ্চাদেরকে দিয়ে দিবে। আর 2 নম্বর হচ্ছে যদি হয়ে যায় তাহলে তাকে ইমিউন বুস্ট করতে হবে। যাদের ইমিউনিটি পোর্ট থাকে তাদেরই কিন্তু এই ভাইরালগুলো অ্যাটাক করে বেশি। তো ইমিউন বুস্টিং কিভাবে করা যায়, আইদার আপনি পুষ্টিকর খাবার খাওয়া যায়, তারপরে আপনার প্রচুর পানি খাবে, ভিটামিন জাতীয় খাবার খাবে, এবং একটা ভালো পরিবেশে থাকবে যেখানে আপনার এই যে এনভায়রনমেন্টের সাথে থাকবে ওই এনভায়রনমেন্টটা যেন আপনার হেলদি এনভায়রনমেন্ট হয়, একটা গুড ভেন্টিলেশন থাকে, তাহলে এইগুলো থেকে সে বেঁচে থাকবে। জি, যেহেতু আপনি বেশ কয়েকবারই কানের ইনফেকশনের কথা বললেন, সিএসএম বা এসএম এগুলো যেগুলো হচ্ছে, আমাদের রেগুলার প্র্যাকটিসে আমরা প্রায় দেখি যে সবার একটা কিউটিপ বা একটা কটন বাড ব্যবহার করার একটা প্রবণতা থাকে। এটা দেখি এন্টি স্পেশালিস্টরা সবসময় একটু ডিসকারেজ করে থাকেন। সো এইটা আসলে অসুবিধাটা কি হতে পারে, বা একটা কানের কেয়ার একটা বাচ্চার জন্য একজন মা কিভাবে নিতে পারেন, সেই বিষয়ে কোনো অ্যাডভাইস আছে কিনা? অবশ্যই। ধরুন আমাদের এই প্রাইভেট প্র্যাকটিসে আমরা আমাদের হসপিটালে আমাদের যে রুটিন যে আউটডোর দেখি, এভরিডেতে আমরা কিছু না কিছু রোগী পাই যারা কান চুলকানোর কারণে আপনার ইনফেকশন হয়। আপনি জানেন যে কানে ডাস্ট থাকে, অনেকের ওয়াক্স হয়, তাহলে এখন যদি আপনি কান কেউ ধরুন করে এই চুলকায় বা কানকে করে কি বলে কটন বাড খোঁচায়, তাহলে আপনি জানেন কানের যে লোমকূপ থাকে অনেকগুলো, এখানে হেয়ার ফলিকল থাকে, ওগুলো ওপেন আপ হয়ে যায়। যখন এগুলো ওপেন হয়ে যায় তখন এখানকার আপনার এই ডাস্টগুলো ভিতরে যায়, ডাস্টের সাথে আপনি জানেন ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, ইনফেকশন হয়, তখন প্রচণ্ড কান ব্যথা হয়। তাইলে এখন ওরা কী করবে, কানে যদি কারো ওয়াক্স থাকে, কারো ময়লা থাকে, আমি বলবো যে কখনোই কটন বাড দিবেন না, কখনোই কোনো কিছু দিয়ে কানে খোঁচাখুচি করবেন না। আপনি যদি খেয়াল করেন যে আপনার কানে ডাস্ট আছে, ময়লা আছে, তাহলে বেস্ট হচ্ছে টু ইউজ সাম অয়েল, লাইক অলিভ অয়েল ইউজ করবেন, 5-6 ফোঁটা করে দিন, 3-4 বার দিবেন, 7 থেকে 10 দিন দিবেন, আপনার ময়লাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আর বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ, যারা বয়স্ক ওল্ড এজ যারা, তাদের ক্ষেত্রে হয় কি আপনার কানের নর্মাল যে ফাংশন থাকে, যে ধরুন আমাদের যে কানে কিন্তু একটা নর্মাল ফাংশন আছে কিন্তু, যার মাধ্যমে কান থেকে ওয়াক্সগুলো সরে যায়। তো যখন মানুষের ইমিউনিটি কমে যায় বা মানে গ্ল্যান্ডের সিক্রেশন কমে যায়, ওল্ড এজে হয় কি এগুলো আর আপনার পরিষ্কার হয় না, তখন ইম্প্যাক্টেড ওয়াক্স হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে রেগুলার আমি বলবো যে যাদের কানে ময়লা হবে অলিভ অয়েল ইউজ করবেন। তো হ্যাঁ, অলিভ অয়েল ইউজ করলে হয় কি কোনো হার্ম নাই, আপনার ময়লাগুলো আস্তে আস্তে চলে আসবে। এবং এটা যে কোনো বয়সে ইউজ করতে পারেন। এবং সতর্ক রাখতে হবে যে সমস্ত যাদের কানে আপনার অলরেডি ফুটা আছে বা ছিল, মানে সিওসএম ছিল, বা আগের মানে থাকে না যে কানের পর্দা ফুটো ছিল এখন ড্রাই আছে, ওরা এগুলো ইউজ করতে পারবে না, করলে আবার ইনফেকশন হয়ে যাবে। সেক্ষেত্রে ওদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারদের অনেক ব্যবস্থা থাকে, সাকশন থাকে বা ক্লিন করতে পারে, ক্লিন করে তারপর আপনাকে অ্যাডভাইস দিবে। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে এটার সাথে রিলেভেন্ট একটু কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে উনি যেরকম বললেন যে একটা আমাদের যে সাইনাসগুলো আছে, সাইনাসাইটিস বলি বা ফ্যারিঞ্জাইটিস বা ল্যারিঞ্জাইটিস, এই ইনফেকশনগুলো ডেফিনেটলি আপনাদের কাছে অনেক রোগীরাই আসেন, যেহেতু জ্বরের সাথে এগুলো রেলেভেন্সি থাকে। সো এইগুলোর জন্য আসলে একজন মানুষ কি সতর্কতা অবলম্বন করতে পারেন, স্পেশালি যারা সাইনাসের প্রবলেমে ভুগেন বা যারা পলিপ আছে, ওনারা কিন্তু এই ধরনের ঠান্ডা কাশি অনেক বেশি সাফার করে থাকেন। সো এটার ওদের জন্য কি পরামর্শ আপনি দিতে চান আসলে? ভেরি গুড। এগুলো এখন তো যে ডেঙ্গু সিজন, ম্যাক্সিমাম আগে একটা অপশন ছিল যে যাদের ঠান্ডা হাসি কাশি আসে তাদের ডেঙ্গু হয় না, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা নিয়ে আসলেই ডেঙ্গু বেশি হচ্ছে। তো অনেক মানুষ আসলে সাইনাসটা কি সেটাও বুঝে না, যখন ফার্স্ট অনেকে এটার মিস ডায়াগনোস হিসাবে, যেমন ওই মাইগ্রেনের চিকিৎসা নিয়ে আসে যে সাইনোসাইটিসের জন্য তার ব্যথা হচ্ছে, কিন্তু মাইগ্রেনের চিকিৎসা করে যাচ্ছে। তো সাইনাসের এখানে আমাদের কিছু এয়ার স্পেস থাকে এই সব জায়গায়, কমনলি ইনফেকশান, যাদের অ্যালার্জি বেশি, অ্যালার্জি মানে হলে তার কেউ জন্মগত নিয়ে আসে, বা বেশি যখন কেউ অ্যালার্জি পোলেন ডাস্ট এনভায়রনমেন্টে এক্সপোজ হয় তখন এর সাথে হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে। তো এসব ক্ষেত্রে শীতকাল বা গরমকাল সব ক্ষেত্রেই দেখা গেছে যে এইখানে ব্যথা, মাথা ব্যথা নিয়ে আসে, পরে হিস্ট্রি বা
এক্সামিনেশন বা পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যায় যে আসলে তার এটা ছিল সাইনোসাইটিস। তো সাইনোসাইটিসের জন্য মেইনলি ওই একই কথা যে কীভাবে প্রিভেনশন আসলে এই দেশে সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আপনি আসলে এই অ্যালার্জি পোলেন ডাস্ট এনভায়রনমেন্টে ত্যাগ করবেন। অনেকে দেখে যে আমার আগে সারাক্ষণে নাক বন্ধ থাকতো, নাক দিয়ে পানি পড়তো, তো বিদেশে গেলাম, গিয়া দেখি ওইখানে ভালো হয়ে গেছে, ওষুধই লাগে না। এটার কারণ হলো আমার এখানে যে অ্যালার্জি পোলেন ডাস্ট ছিল ওইখানে নাই, আপনি যেটাতে সেন্সিটিভ সেটা ওইখানে নাই, যার কারণে ওইখানে গেছেন, ওইখানে আপনি ভালো আছেন। অনেকে আবার ওইসব দেশ থেকে এসে আমাদের দেশে এসে এফেক্টেড হয়, যে বলে যে আমার তো ওইখানে ছিল না, এখানের একটা বদনামও হয় তখন যে আমার ওই দেশে বিদেশে ছিল না, বাংলাদেশে যাওয়ার পরে আসলে যেটা এক্সপোজারটা হচ্ছে এখানে এসে সেই জন্য সে এটাতে এফেক্টেড হচ্ছে। তো মেইনলি আসলে গরম এনভায়রনমেন্ট, মাছ, অ্যাভয়েড দ্য ওই ধুলাবালি, যেসব জায়গায় পোলেন ডাস্ট আছে, খালি মাঠ বা যেসব জায়গায় কাজকাম হচ্ছে সেই জায়গাগুলি, গরম কাপড় পরা, এইগুলি থেকে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে হয়তো তার সিমটমসগুলি বা এফেক্টের যে অ্যাগ্রাভেশন সেগুলি একটু কম হবে। কোনো হোম রেমেডি আছে কিনা, বা এর অনেকেই দেখি যে ভ্যাপার নিচ্ছেন বা মেন্থল ইনহেল করছেন, এগুলো কোনো হেল্প করে কিনা? এইটা আসলে কিছু হেল্প করে, কিন্তু এগুলো কোনো আমাদের সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা পাইনি যে মেন্থলে বা ওই যে ইয়ার ভাপে নেয়। অনেকে ভালো এনভায়রনমেন্ট পাইলে যদি ভাপ নেয়, মেন্থলের ভাপ নেয় বা ওই যে আরও কিছু রেমেডি নেয়, এগুলির সাথে আসলে আমাদের মেডিকেল সায়েন্সের ওইরকম কোনো রিকমেন্ডেশন, কিছু সিমটম ইমপ্রুভ করে, কিন্তু আলটিমেট প্রগনোসিস বা আলটিমেট ডিজিজের মডিফিকেশন কোনো কিছুই হয় না আর কি। যেহেতু বারবার এইসব সমস্যার সাথে অ্যালার্জির কথাটা আসছে, আমাদের দেশে স্পেশালি যারা এই অ্যালার্জিতে ভুগে থাকেন অনেকেই কিন্তু অ্যান্টি অ্যালার্জি যে ড্রাগগুলো আছে, যেমন হিস্টামিন বা অন্যান্য যে ওষুধগুলো, অনেকেই অনেক লম্বা সময় ধরে খান। সো এই জিনিসটাতে আসলে কোনো বডিতে এফেক্ট করতে পারে কিনা, বা এটাতে আমাদের প্রোটেক্টিভ লেয়ারের কোনো ক্ষতি হতে পারে কিনা? আচ্ছা, গুড। না, অ্যান্টিহিস্টামিনে আসলে ওরকম খুব কিছু যে দীর্ঘমেয়াদী ইফেক্টের মধ্যে ওরকম কিছু নয়, শুধু কিছু সিডেটিভ হয় যেগুলি খাইলে যে ঘুম হয় বেশি, একটু ড্রাউজিনেস থাকে, কাজে মনোযোগ হতে পারে না। দীর্ঘমেয়াদী যেমন এটা খাইলে আমার ইমিউনিটি নষ্ট হয়ে যাবে, এটা খাইলে আমার, কারণ এটা হলো যে আমি যখন নাকি অ্যান্টিহিস্টামিন হলো যে একটা যখন রিয়াকশন হয় ওইখান থেকে কিছু কেমিক্যাল বাহির হয়, সেটাকে নিউট্রালাইজ করে, যার এটা হলো ইনস্ট্যান্ট কাজ। ওই ইনস্ট্যান্ট কিছু সাইড ইফেক্টের মধ্যে তার মধ্যে ড্রাউজিনেস, মুখটুক শুকায় যেতে পারে, আর অনেকের ওভারডোজ হইলে সেটাতে রাতে ঘুম আবার নাও হতে পারে, আর নাক একটু শুকায় যেতে পারে, নাকে ইরিটেট হবে। তো ওরকম দীর্ঘমেয়াদী ইফেক্ট নাই, কিন্তু প্রলং যখন লাগে, প্রলং তো আসলে মেনলি শীতকালে বেশি দিন খেতে হয়, এরপরে যদি একটু নিয়ম মানতে পারে খুব বেশি দিন লাগে না আর কি। যদি লাগেও সেটা নিয়ে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি, সেখান থেকে এসে আবার আমরা আলোচনা করব। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম আশিকুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া। আপনি ওনার সাথে আর কিছু আলোচনায় অ্যাড করতে চান কিনা? আমরা সাইনোসাইটিসের প্রবলেমের জন্য, প্রিভেনশনের জন্য বা ভালো থাকার জন্য কি করা যায় সেটা নিয়ে কথা বলছিলাম। আপনি কিছু অ্যাড করতে চান? থ্যাংক ইউ। ডক্টর ইলিয়াস অলরেডি বলেছেন হোয়াট ইজ সাইনোসাইটিস। আমাদেরকে জানতে হবে যে সাইনোসাইটিস আসলে কি। আমাদের এই যে ফেসের মধ্যে কতগুলো থাকে, মানে এয়ার প্রকোষ্ঠ থাকে, যেগুলো আমরা বলি ম্যাক্সিলারি সাইনাস, ইথমোইডাল সাইনাস, ফ্রন্টাল সাইনাস। তো এইগুলো আসলে কখন আমরা বলি সাইনোসাইটিস, যখনই কোনো কারণে আপনার এই সাইনাস এই এয়ার স্পেসগুলো ইনফেক্টেড হয়, তখনই আমরা বলি সাইনোসাইটিস। সাইনাস থেকে সাইনোসাইটিস। তো সাইনোসাইটিস তো সবার হয় না, কাদের বেশি হয়? যাদের মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে, যেমন ধরুন কারো নাকের বাঁকা থাকে, কারো ওই অস্টিওমেটাল কমপ্লেক্স বলে একটা কঠিন শব্দ, যেগুলো সাইনাসের আপনার এই মুখের মধ্যে কতগুলো বনি অ্যাবনর্মালিটিস থাকে কনজেনিটাল, তাদের এই প্রবলেম বেশি হয়। তো যাদের এখন ধরুন প্যাথোজেনিসটা কীরকম, প্রথমে ঠান্ডা লাগলো, তারপরে এই নোজ ব্লক হইলো, এই নোজ যদি ব্লক হয় তখন তাদের সাইনাসের যে রাস্তাগুলো যেদিক দিয়ে সে ড্রেন করে, এই ড্রেনেজগুলো ব্লক হয়ে যায়, ব্লক হয়ে সাইনাসগুলো ইনফেক্টেড হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট কী বা আপনি ডায়াগনোসিস কীভাবে করবেন? পেশেন্টরা কীভাবে আসে? পেশেন্টরা আসে যে আমাদের নাক বন্ধ থাকে, তারপরে মাথা ব্যথা, মাথা উঠাইতে পারি না, গায়ে জ্বর। তাহলে আপনাকে তেমন কিছু করা দরকার নাই, আপনি শুধু এয়ার নোজ এক্সামিন করবেন,
করে দেখবেন যে তার নাকে কোনো আছে কিনা, টার্মিনেট বড় আছে কিনা, পলিপাস আছে কিনা, কোনো ডিএনএস আছে কিনা। তারপর আপনি শুধু একটা টেস্ট করবেন। আগে একটা ছিল যে এক্সরে করতো, রোগীর আমাদেরকে স্যারটা এক্সরে করে, আসলে এক্সরে দিয়ে কিছু বোঝা যায় না, সাইনাস কিছুই বোঝা যায় না। আপনাকে এখন করতে হবে সিটি স্ক্যান অফ নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসেস। ওটা করলে আপনি প্রত্যেকটা সাইনাসের আপনি আউটলুক দেখতে পারবেন, ওর ভিতরে কোনো সিকেশন আছে কিনা, কোনো পলিপাস আছে কিনা, এগুলো দেখতে পারবেন। দেখে আপনি যদি দেখেন যে আপনার সাইনোসাইটিস আছে বা কোনো ইনফেকশন আছে, ইনফ্লামেশন আছে, দেন আপনি অ্যাকর্ডিংলি আপনি ওকে মানে ধরুন অ্যান্টিহিস্টামিন, তারপর ধরুন পেইন কিলার এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ফর অ্যাপ্রোপ্রিয়েট টাইম যদি আপনি দেন, দিয়ে তারপর আবার একটা চেক সিটি স্ক্যান করেন, দেখবেন মোস্ট অফ দ্য টাইম আমাদের 2-3 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে ভালো হয়ে যায়। তো এরা আবার ফ্রিকুয়েন্টলি আবার অ্যাটাক হয়, কারণ আপনি জানেন আমি একটু আগেই বললাম যে এগুলো হচ্ছে আপনার কিছু অবস্ট্রাকশনের কারণে। তো আপনাকে ওই প্যাথোলজিটাকে আপনাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। তো এই প্যাথোলজি রিমুভ করতে হলে আপনাকে আলটিমেটলি যদি মানে রিকারেন্ট হয় বা আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল হয়, তখন কিন্তু আপনাকে যেতে হবে আপনার কোথায়, সার্জারিতে। তো সার্জারি করে আপনি ওই যেগুলো আপনার ব্লকেজ আছে ওইগুলোকে ক্লিয়ার করতে হবে, সাইনাসগুলোকে ওপেন আপ করে দিতে হবে। এবং তার জন্য আমাদের এই দেশে এখন অ্যাভেলেবল চিকিৎসা আছে, যেগুলো আমরা বলে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। হ্যাঁ, আমরা টিভিতে দেখে করে দিই, এন্ডোস্কোপতে দেখে দিই। এগুলো আমাদের দেশে এখন এই সব বেশিরভাগই সরকারি হাসপাতালগুলোতে আছেন, এএনডি ইনস্টিটিউটে আছে, সব জায়গাতে আছে। যারা এগুলোতে সাফার করছেন তারা ইজিলি আসলে ট্রিটমেন্ট নিতে পারে। আধুনিক চিকিৎসা আছে আমাদের দেশে। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল রহিম বলছি, ক্রিকেট থেকে ডাকা। জি বলুন। যে আমার বয়স 38 বছর, আমি আর প্লাস 2 বছর ধরে আমি নাকে কোনো গন্ধ পাই না। আচ্ছা, আপনাকে দুইজন ডক্টরই শুনতে পাচ্ছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? না, প্রশ্ন নাই, উত্তর দিব আমি। জি জি অবশ্যই। এখন ওনার বয়স 38 বছর এবং উনি যেটা বললেন যে উনি গন্ধ পান না। তো এখন গন্ধ না পাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। একটার মধ্যে একটা হচ্ছে যে ধরুন যাদের আমরা গন্ধটা কোত্থেকে পাই, আমাদের নাকে বাতাসটা যায় গিয়ে আমাদের ইথমোডাল রিজন, যেটা নেজাল রুফ বলি, ওই ইথমোডাল রিজনে যদি আপনার এই এয়ারটা পৌঁছায়, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড বা ব্রেনে যায়, আমরা বুঝতে পারি যে গন্ধটা। তো আমার যেটা মনে হয় যে তার এই যে গন্ধ না পাওয়ার একটা কারণ হতে পারে যে হয়তো নেজাল কোনো ব্লকেজ থাকতে পারে, অথবা যেটা হয় যে আমাদের এই যে করোনাকালীন টাইমে আমাদের এই ভাইরালস কারণে অনেকেরই কিন্তু লস অফ স্মেল হয়েছে, পার্মানেন্ট। হ্যাঁ, এবং এই লস অফ স্মেল যদি কারো হয় ভাইরাল কারণে বা, তাইলে তাদের কিন্তু অনেকটা পার্মানেন্ট লস হয়ে যায়। যেহেতু অলরেডি ওনার 2 বছর হয়ে গেছে, তাহলে আমি ওনাকে বলবো যে উনি একজন ইএনটি স্পেশালিস্ট দেখাবেন। দেখালে উনি যদি একটা সিটি স্ক্যান করে, তাহলে সিটি করে বোঝা যাবে যে ওনার ইথমোডালে কোনো ব্লক আছে কিনা। আর ওনার গন্ধ ফেরত আসার যে চান্স, এটা খুব একটা আছে বলে আমার মনে হয় না। তারপর আমরা ইনভেস্টিগেট করে যদি আমরা দেখতে পারি যে ওনার কোনো ব্লক থাকে, তাহলে এই ব্লকগুলো যদি আমরা মানে রিমুভ করে দিতে পারি, তখন এয়ার ওইদিকে যাবে, হয়তো উনি তাহলে সেক্ষেত্রে উনি একজন ইএনটি স্পেশালিস্ট অথবা নিউরো মেডিসিন যে কোনো একজনের সাথে কনসাল্ট করে নিলে আগে যাবে, নিউরো মেডিসিন পরে যাবে। আচ্ছা, আগে সিটি করে দেখতে হবে তার ব্লকেজ আছে কিনা, সমস্যাটা কোথায়। জি, আর যদি পরে মনে হয় যে প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনারা নিজেরাই রেফার করে দিতে পারেন, সে নিউরোলজিস্টদের দেখাতে পারবে, অসুবিধা নেই। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য, এবং আশা করছি আপনার করণীয়টা কি সেটা আপনি বুঝতে পেরেছেন। ডক্টর ইলিয়াস ভাই, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আমাদের যেহেতু ইএনটি রিজনে বিভিন্ন রোগ নিয়ে আমরা কথা বলছি, সো মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আমি শিওর যে আপনার কাছে এরকম অনেক পেশেন্ট যায় যাদের গলার ইনফেকশন, যেটা আমি বলছিলাম ফ্যারিঞ্জাইটিস, লারিঞ্জাইটিস, এগুলো যেরকম আছে, অনেক সময় টনসিলের সমস্যাগুলো নিয়েও কিন্তু অনেকেই আসেন। সো ইয়াং এজে স্পেশালি টনসিলের যে প্রবলেমটা আমাদের দেশে মানুষজন ফেস করে থাকেন, স্পেশালি ট্রিটমেন্টের মাধ্যমে না সারা বা সার্জারিতে যাওয়ার নিয়ে যে ভয়টা কাজ করে, সো এই যারা টনসিলাইটিসের প্রবলেমে ভুগছেন তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি থাকবে বা তাদেরকে কি ইনফরমেশন আপনি দিতে চান? ধন্যবাদ। আচ্ছা, যারা ক্রনিক টনসিলাইটিস এবং ইএনটি স্পেশালিস্টে যেটা করেন যে টনসিলাইটিস যখন ভালো হয় না, সবসময় হয়, সেখানে একটা ইনফেক্টেড এরিয়া যখন থাকে, তারা চায় যে সার্জিক্যাল অপারেশন করা। সেটি আমার মনে হয় যে উত্তম, যে সার্জিক্যাল রিমুভ করলে, কারণ এটা খুব যে বেশি ফাংশন করে অ্যাডাল্ট লাইফে, খুব বেশি ফাংশনিং থাকে না। এটা ফেলে দিলেও বডি কিন্তু ইমিউনিটি বা আর্লি এজেও ইমিউনিটির কাজ করলেও পরবর্তীতে আমাদের অন্যান্য যে ইমিউনিটি সিস্টেম আছে সেই ইমিউনিটিটা মেনটেন করতে পারে টনসিল কেটে ফেললেও। বারবার ইনফেকশন হলে সেটা একটা রিস্কও থাকে, কারণ এখান থেকে একটা পসিবিলিটি হয় যে ব্রেনে ইনফেকশন চলে যাওয়ার। এখানে একটা অ্যাবসেস হলে সেটা ব্লাস্ট হয়ে তার লাইফ
সেভিং মানে লাইফ ডেঞ্জারাস কন্ডিশনে চলে যেতে পারে। তো সেই রিস্ক না গিয়ে যেটা মনে হয় যখন বারবার হবে এবং ইএনটি কিছু ইন্ডিকেশন আছে কখন সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে, যতটুকু আমার মনে পড়ে যে 3 থেকে 4 বার ইয়ারলি যদি ইনফেক্টেড হয় এবং বারবার হয় সেটার জন্য সে অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে। তো লাইফের যে কোয়ালিটি অফ লাইফটা সে পাচ্ছে না, কিছু খেতে গেলে গলা জ্বলতেছে তা এবং জায়গাটা যে আমাদের যে গলার ভিতরে যে জায়গাটা সেই জায়গাটা ম্যাক্সিমামই অকুপাইড করে আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় পরোক্ষভাবে দীর্ঘদিন থাকলে তার অনেক লাঙে একটা প্রেশার বেড়ে যায়, এটাকে আমরা পালমোনারি হাইপারটেনশন বলি। অনেক পেশেন্ট আছে দেখুন বাচ্চা বিশেষ করে যারা মোটা হয়ে যায়, হ্যাঁ তাদের পালমোনারি হাইপারটেনশন একটু কাজ করতে পারে না, সিঁড়ি বেয়ে উঠতে পারে না, কিন্তু ভালকে সে অনেক। তো এইসব দীর্ঘমেয়াদী এবং খুব ডেঞ্জারাস কমপ্লিকেশন হতে পারে। সেই জন্য বেস্ট হলো যে যদি এরকম ক্রনিক হয় এবং ইন্ডিকেটেড থাকে এরকম কমপ্লিকেশন হয় তাহলে এএনটি স্পেশালিস্ট দেখে তাদের অনুযায়ী চিকিৎসা করে ফেলা, মানে অপারেশন করে ফেলাটা বেটার হবে আর কি অপশন আমার মতে। আপনার ইএনটি স্পেশালিস্ট হিসেবে এই বিষয়ে আর কিছু অ্যাড করার আছে? উনি যেটা বলছেন একদম মানে মেডিসিন ডাক্তার সাহেব যেটা বলছেন রাইট। আসলে আমরা একটা মিথ আছে যে টনসিলগুলো আমাদেরকে কি করে, ইমিউনিটি দেয়। অ্যাকচুয়ালি আপনি সাথে আমি একমত যে এগুলো আসলে যখন বাচ্চারা যখন মায়ের পেটে থাকে মানে ইন্টারইউটেরিন লাইফ, তাদের ইমিউনিটি কিন্তু আসে টনসিল থেকে। আফটার ডেলিভারি এর কোনো ফাংশন তেমন থাকে না, তো এগুলো প্রায় ইনফেকশন হয়। তো সার্জনটা বলে সত্যি কখন আমরা অপারেশন করি, সবার কিন্তু অপারেশন লাগে না। ধরুন একটা পেশেন্টের 2-1 বছর পর পরে গলা ব্যথা হলো, টনসিল হলো, তার কিন্তু ইন্ডিকেশন নাই, ক্লিয়ার কাট ইন্ডিকেশন আছে। যদি কারো এরকম গলা ব্যথা হয় এবং তার এবং ডায়াগনোসড হয় যে তার টনসিলের জন্য গলা ব্যথা হয়েছে, টনসিলাইটিসের জন্য হয়েছে, এবং এটা যদি বছরে 2 বার বা 3 বার হয় এবং পরপর 2-3 বছর হয় টু অর মোর, তখনই কেবল ইন্ডিকেটেড যে আপনি তখন অপারেশন করবেন। আদারওয়াইজ কিন্তু অপারেশনের প্রয়োজন তেমন নাই। আর যদি এমন হয় যে কারো কারো টনসিলের ধরুন আমরা প্রায়ই পাই, খুব মানে খুব কমন না বাট পাই আমাদের টার্সিয়ারি হসপিটালে, যে টনসিলের মধ্যে ঘাস, ওই ঘাটা আমরা পরীক্ষা করে দেখলাম যে তার ক্যান্সার হয় সামটাইমস। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা অপারেশন করে আমরা বায়োপসি করি। কখনো কখনো দেখা যায় যে একটা লোকের 2টা টনসিলের একটা টনসিল অনেক বড়, সিঙ্গেল এনলার্জমেন্ট টনসিল, সামটাইমস লিম্ফোমার জন্য এরকম হয়, তখন আমরা টনসিলেক্টমি করি। তারপর অনেক সময় আমাদের থাকে যে স্টাইলয়েড প্রসেস বড় হয়, গলা ব্যথা হয় কিন্তু তার পিছনে একটা হাড় বড় হয়। তো তাহলে আমাদের টনসিলে কখন আমরা অপারেশন করি, একটা মানে যদি ইনফেকশন যেটা বললাম বছরে 3-4 বার হয়, পরপর 2 বছর হয়, তারপরে যেটা বললাম আমি আপনাকে যে যদি কোনো ক্যান্সার সাসপেক্ট করি, যদি লিম্ফোমা সাসপেক্ট করি এবং যদি স্টাইলয়েড প্রসেস ফলাইতে হয়, এইগুলো হচ্ছে টনসিলের বেসিক ইন্ডিকেশন। তো সবসময় আমাদের টনসিল ইন্ডিকেটেড না যে অপারেশন করতে হবে। আর একটা ইন্ডিকেশন আছে ইম্পর্টেন্ট, স্যার যেটা বললেন যে পালমোনারি হাইপারটেনশন, আমরা অনেক বয়স্ক লোক পাই, মিডল এজ লোক পাই, যাদেরকে আপনার ওএসএ বলি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এর মানে হচ্ছে অ্যাপনিয়া মানে কি, অ্যাপনিয়া হচ্ছে যে লস অফ রেসপিরেশন ফর সাম টাইম, সাম ফিউ সেকেন্ডস। তো এরকম যদি ধরুন এটা লোক ঘুমের মধ্যে যদি আপনার প্রায় তার এরকম লস অফ হয়, মানে তার কি বলে অ্যাপনিয়া হয়, শ্বাস নিতে পারে না, তখন সে করে কি ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যায়, তার শ্বাস নিতে না পারলে তার ব্রেন হাইপোক্সিয়া হয়, তার ঘুম ভেঙে যায়। এভাবে যদি সে চলতে থাকে, এটা হয় কেন? এটা হয় আসলে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে যে ওরোফেরিঞ্জিয়াল ইসমাস, যেমন আমাদের যে ইভোলা থাকে না, যে আলজিব্বা, অনেকের আলজিব্বা খুব থিক এবং বড় থাকে, অনেকের টাং খুব থিক থাকে, অনেকের টনসিল দেখবেন খুব হিউজ টনসিল। তো এইগুলোর কারণে হয় কি, তখন ওই যে আমরা বেসিক্যালি মনে রাখবেন যে আমরা যখন ঘুমাই আমরা কিন্তু এই মুখ দিয়ে শ্বাস নেই না, নাক দিয়ে নেই। বাট ওয়ান্স আমরা সজাগ, আমি কথা বলছি এখন, আমার নাক দিয়েও যাচ্ছে, মুখ দিয়েও যাচ্ছে, কিন্তু আমরা ঘুমাই গেলে কিন্তু আমার মুখটা অটোমেটিক বন্ধ থাকে, নাক দিয়ে যায়। তো যাদের এরকম ওরোফেরিঞ্জিয়াল ব্লক থাকে, বড় বড় টনসিল থাকে, ইভোলা বড় থাকে, বেস টাং খুব বড় থাকে, তাদের হয় কি শ্বাসটা যায় না, ওই জায়গাটা বন্ধ থাকে, তখন তারা হা করে শ্বাস নেয়। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম হয়, উনি যেটা বললেন যে ওদের পালমোনারি হাইপারটেনশন হয়, তারপর ওদের প্রেশার থাকে এবং ওদের কোলেস্টেরলের সমস্যা থাকে, ব্রেন হাইপোক্সিয়া হয়। তো যাদের ওএসএ থাকে, ওই ওএসএ রোগীদেরকেও আমরা বলি ইউপিপি বলি। যেমন ধরুন সার্জারি যদি করি তাহলে ইউভুলোপ্যালাটোফেরিঙ্গোপ্লাস্টি প্লাস টনসিলেক্টমি, এটা হচ্ছে একটা সার্জিক্যাল অপশন। আর কিছু অপশন আছে যেমন ওয়েট রিডাকশন করা, মানে আপনার কি বলে যে তাদের মানে শ্বাসনালীর বাধাটা যে কারণে হচ্ছে সেটাকে আপনারা রিমুভ করে দেওয়া। অনেক সময় নাকে ব্লক থাকে, কারো কারো ব্লক থাকে, একদিকে নাক ব্লক আছে, অন্যদিকে ধরুন
একজন ডিএনএস আছে মনে করুন বাম দিকে, ডান দিকে মনে করুন আপনার আছে নেজাল পলিপ আছে অথবা টার্মিনেট বড় আছে, তার দুধ নাকি বন্ধ থাকে, সুতরাং ওগুলোকে ক্লিয়ার করে দেওয়া লাগে। জি, উনি তো সার্জিক্যাল পয়েন্টের কথাটা বললেন, যারা স্লিপ অ্যাপনিয়া ভুগছেন তাদের জন্য আসলে যে অবস্ট্রাকশনটা হচ্ছে বা বাধা যেটা হচ্ছে সেটা ওনারা রিমুভ করার জন্য সার্জিক্যালি কাজ করছেন। যারা স্লিপ অ্যাপনিয়ার রোগীরা আছেন তাদের ক্ষেত্রে আসলে মেডিসিন ট্রিটমেন্টের কোনো সুযোগ আছে কিনা, যেহেতু এগুলোর ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে থাকে? আসলে স্লিপ অ্যাপনিয়া একটা বিশাল একটা চ্যাপ্টার, একটা ডিজিজ, বিশাল বড় একটা চ্যাপ্টার। স্লিপ অ্যাপনিয়া কেন হয়, এটা আসলে যে স্লিপ অ্যাপনিয়া বলতে স্যার যেটুকু বলতে সেটা হলো যে রাতে যখন ঘুমাইতে যাই আমাদের মুখটা বন্ধ থাকে, নাক দিয়ে শ্বাস নিয়ে ভিতরে গলার মধ্যে যে জায়গাটা, এই জায়গাটা এমনি ঘুমের সময় সব মাসেল রিল্যাক্স থাকে। তো কোনো কারণে যদি ওই জায়গাটা কমে যায়, বন্ধ হয়ে যায়, সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। তখন এসে পুরাটা যখন বন্ধ হবে অ্যানোক্সিয়া হবে, অ্যানোক্সিয়া মানে ব্রেনে অক্সিজেন কমে যাবে, সে অক্সিজেন নেওয়ার জন্য ঘুম ভেঙে যাবে, আবার যখন ঘুম ঠিক হয়ে যাবে আবার নিতে পারবে। এরকম প্রতি রাতেই দেখা গেছে যে সারাদিন 10 বার 12 বার ঘুম ভেঙে যায়। অনেক সময় নাক ডাকে, পার্টনার যে সাথে থাকে অথবা কেউ না থাকে তাকে জাগায় দিলে মানে একটু ধাক্কা দিলেই সে কনসাস হয়ে যায়, ওই জায়গাগুলি কনসাস মাসেলগুলি কন্ট্যাক্ট হয়ে জায়গা করে দেয়, শ্বাস নিতে পারে। এরকম করলে তার ভবিষ্যতে মানে পরবর্তী দিনে কি ইফেক্ট পড়ে, সারা দিনে তার কিছু ইফেক্ট পড়ে, সেটা মানে যারা স্নোর করছেন এটা আসলে একটা ইন্ডিকেশন যে তার অবস্ট্রাকশন এক্স্যাক্টলি। সেটা সারের লেভেল, তারপরে ব্রেনের লেভেল, বিভিন্ন লেভেলে থাকতে পারে। যেমন টনসিল বড় তার মধ্যে একটা কারণ, তারপরে ম্যান্ডিবলটা নিচের দিকে সেট হওয়া একটা কারণ। তো লাস্টের দিকে যেগুলি হয় যে সারাদিন সে ঘুম ভাব করে, গাড়ি চালাতে গেলে ঘুমায় যায়, কোনো লেকচার শুনতে গেলে ঘুমায় যায়, কাজে মন থাকে না এবং তার প্রেশার বেড়ে যায়। যখন নাকি আস্তে আস্তে থাকতে থাকে এটা ইগনোর করে, সবাই ইগনোর করে, আমরা কেউ এটার জন্য ডাক্তারের কাছে গেছে খুব কম মানুষ, খুব কম পার্সেন্টেজ। তো ইগনোর করলে প্রেশার বাড়ে, ওবেস হয়ে যায়। তখন যখন ওবেসিটি ইটসেলফ এজ এ কজ অফ ওসাস, মানে আমরা ওসাস বলি, বলে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম যেটাকে বলি। তো সেই সব ক্ষেত্রে যেটা হয় যে প্রেশার কমাইতে হবে। প্রেশার হলে কার্ডিয়াক রিস্ক, মানে হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাকের একটা বিশাল একটা রিস্ক ফ্যাক্টর, এবং ওদেরই বেশি হয়। বাহিরের দেশে ইভেন ইন্ডিয়াতেও এই সেক্টরটা নিয়ে অনেক ভালো কাজ হচ্ছে। আমাদের দেশে এখনও এটা নিয়ে এত মানুষও সচেতন না, প্লাস হলো ডাক্তাররাও এটা নিয়ে বেশি কাজ করতে চায় না, কারণ এটা ডাক্তাররা চিন্তা করে গেলে আমার তো পেশেন্ট পাবো না। সত্যি কথা যেটা, পেশেন্ট পাবো না, খুব কম মানুষই আছে, 2-1 আছে এখন যারা আসতেছে, এখন 2-1 আসতেছে। যাই হোক, প্রেশারটাকে কমাইতে হবে। 2 নম্বরে ওয়েট রিডাকশন ইজ দি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওজন কমাইতে হবে। এখন ওজন কমানোর বিভিন্ন ওষুধ আছে, বিভিন্ন এক্সারসাইজ, বিভিন্ন ডায়েট আছে, সেটা অন্য কথা, কিন্তু ওজন কমাইতে হবে এনি হাউ। আর সরাসরি কোনো ওষুধ নাই যে এই ওষুধ দিলে আমি তার স্লিপ অ্যাপনিয়াটা চলে যাবে। আরেকটা যেটা করে, যখন এগুলি হয় সারা রাত স্লিপ স্টাডি করে স্লিপের কোয়ালিটিটা দেখে তাদেরকে আমরা একটা মেশিন ফিট করে দেওয়া হয়, সিপ্যাপ মেশিন বলা হয়। তো এটা দিয়ে অনেকেই আমাদের সাথে, আমাদের একজন কার্ডিওলজিস্ট আছেন, আমারই ফ্রেন্ড, সে অনেক ওবেস ছিল, তারই এই মেশিন দিয়ে সে বেশ ভালোই থাকে। সারা রাত যখন নাকি অক্সিজেনটা ঠিক মতো পায়, সারাদিন ভালো থাকে, প্রেশার কমে যায়, ওবেসিটি কমে যায়। তো এই সব নিয়ে মেসেজটা হচ্ছে যারা এই প্রবলেমগুলো ফেস করছেন এবং যারা স্নোরিং করছেন তাদের ক্ষেত্রে একটু জেনে নেওয়াটা ভালো যে তারা আসলে প্রবলেমটা কতটুকু সাফার করছেন এবং এটার জন্য রেমেডি কি আছে সেটা। এক্স্যাক্টলি। যে এখন ওই যে বিভিন্ন কোম্পানি আছে যে বাসায় গিয়ে স্লিপটা মেশিন সেট করে দিয়ে আসছে, মানে আসছে না তা না, কিন্তু এটা কস্ট ইফেক্ট অনেক বেশি বলে যে আমরা কাউকে অ্যাডভাইসও করি না, যখন বলে আমরাও নিজেরা কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে চাইলে সেটা অবশ্যই লাগবে, যার এবিলিটি আছে। আমি একটু অ্যাড করতে চাই এখানে ওনার সাথে। আমার সাথে আসলে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা নিয়ে তারপর আমরা আবার কথা বলছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার মেয়ের জন্য একটু রিং দিলাম, স্যারের সঙ্গে কথা বলার জন্য। আমি টিভির সামনে বসে আছি। উনি শুনতে পাচ্ছে, আপনি বলুন। যখন 4 বছর তখন থেকে টনসিলের সমস্যা, আর ইদানিং বড় শরীরে অ্যালার্জি 2600। আমি এখানে নাক কান টোকরাই দেখাচ্ছি, মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যায়। এই যে রিসেন্টলি ওই বৃহস্পতিবার থেকে নাক বন্ধ, মাথা ব্যথা, খিটখিটে, আর স্বাস্থ্যটা একটু মোটা হয়ে যাচ্ছে। স্যার যেহেতু বললো যে টনসিলের সমস্যা থেকে স্বাস্থ্য মোটা হয়ে যায়, একটু আমি একটু মানে পরামর্শ চাচ্ছিলাম কি করলে কি হবে। জি, অনেক খাচ্ছে মনে করে। হা করে ঘুমায়? জি, আপনার বাচ্চাকে হা করে ঘুমায়? অনেক সময় হা করে ঘুমায়। হ্যাঁ হ্যাঁ, হা করে ঘুমায়, নাক মানে ডাকতে এরকম হয়। জি, সো ওনার 4 বছরের বাচ্চা এই প্রবলেমটা উনি ফেস করছেন। ওনার আসলে করণীয় 19 বছর ম্যাডাম, এখন বয়স 19 বছর। 4 বছর থেকে ফেস করছেন, এখন বয়স 19 বছর। আচ্ছা, না, এখন ওটা উচিত ছিল আসলে একজন ইএনটি স্পেশালিস্টকে দেখানো। যদি বাচ্চা হা করে ঘুমিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে তার নাকের পেছনে আপনার অ্যাডেনয়েড ছিল হয়তোবা,
যাদের অ্যাডেনয়েড থাকে তাদের ফ্রিকোয়েন্টলি আপনার ঠান্ডা লাগবে, তাদের টনসিল ইনফেকশন হয়। সো ওনার উচিত হবে একজন ইএনটি স্পেশালিস্ট দেখিয়ে তারপরে ডিসিশন মেক করা যে আসলে কী করলে ওর জন্য ভালো হবে। জি। আর স্লিপ অ্যাপনিয়ার ব্যাপারে স্যার যেটা বললেন রাইট, যে আমাদের স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে যে নাক ডাকার যে রোগীটা, নাক ডাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলি, কমন প্রবলেম। তো ওর ট্রিটমেন্টের যে মডালিটিস তার মধ্যে একটা হচ্ছে আপনার লাইফস্টাইল মডিফিকেশন, অলরেডি স্যার বলছে যে ওজন কমাইতে হবে, 2 নম্বর হচ্ছে যে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, আর 3 নম্বর হচ্ছে যে ধরুন 2 নম্বর হচ্ছে আপনার কিছু আছে যে ধরুন আমাদের এই সিপ্যাপ মেশিন ইউজ করে, আর ফাইনালি হচ্ছে যে যদি কোনোতেই কাজে না হয় তাহলে হবে সার্জারি। বাট সার্জারির জন্য আপনাকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে ওই যে পলিসোমনোগ্রাফি একটা পরীক্ষা আছে বা স্লিপ স্টাডি বলি আমরা, ওটা করে দেখতে হবে যে তার লেভেল অফ অবস্ট্রাকশনটা কোন জায়গায়, তার ব্লকটা কোন জায়গায়। সেটা কি আপনার ওরোফেরিঞ্জিয়াল লেভেলে ব্লক, যেটা আমরা বললাম সফট প্লেট লেভেলে ব্লক, নাকি বেস টাং লেভেলে ব্লক, নাকি হাইপোফেরিংসে ব্লক। যদি আপনার হাইপোফেরিংসে হয় দ্যাট মিনস যদি গলার নিচের দিকে হয় তাহলে কোনো লাভ হবে না। যদি বেস টাঙ্গে হয় তাহলে টাং রিডাকশন করতে হবে, অথবা ম্যান্ডেবল দেখতে হবে, বা ম্যান্ডেবল আপনাকে ম্যান্ডেবল আপনাকে নামাইতে হবে। আর যদি ওরোফেরিঞ্জিয়াল স্পেসে ব্লক থাকে তাহলে ইউবুলো প্যারাটোফেরিঙ্গোপ্লাস্টি করতে হবে। বাট এই অপারেশনটা খুব জটিল অপারেশন না। ওই স্যার যেটা বললেন যে আসলে এই স্লিপ নিয়ে আমাদের খুব কাজ হয় না, হয়তো হাতে গুণ আমরা কয়েকজন কাজ করি, একদম খুবই লিমিটেড। আপনার ইউবুলো প্যারাটোফেরিঙ্গোপ্লাস্টি সার্জারিটা আপনার খুব কম লোকেই আমাদের এখানে করে, আমরা হয়তো অল্প কয়েকজন আমাদের দেশে করে, এবং অনেক অনেক যাদেরকে আমরা করেছি তারা বেশ ভালো রেজাল্ট। যদি আপনি সার্জারি করে দেন জাস্ট একেবারে রিলিফ, অপারেশন করবেন পরের দিন থেকে রোগী ভালো হয়ে যাবে। জাস্ট একটা ব্লক ছিল, আপনারা ব্লকটা ক্লিয়ার করে দিলেন, রোগী ফ্যান্টাস্টিক ভালো থাকবে। জি, অবশ্যই অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাথে আলোচনায় ছিলেন অধ্যাপক ডক্টর আশিকুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ ইলিয়াস ভূঁইয়া। আপনারা দুজন খুবই ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছেন, যেগুলো আসলে খুবই টাইমলি, এবং সিজনাল চেঞ্জে সবাই ডিফারেন্ট রোগে সাফার করে থাকেন। তো সবাই চেষ্টা করবেন নিয়মগুলো মানার জন্য, যে কোনো যাদের অ্যালার্জি সমস্যা আছে ওগুলো অ্যাভয়েড করবেন, এবং ঠান্ডার সময় সবাই একটু চেষ্টা করবেন ওয়ার্ম থেকে পরিবারকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে। ধন্যবাদ সবাইকে।